আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আমরা একত্র হয়েছি ভাসানীকে কেন্দ্র করে, এবং ভাসানী অনেক বড়োভাবে ফিরে আসবে আবার বাংলাদেশ রাজনীতি, এবং ফলে এই আজকের মিটিংটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা যতই অল্প কিছু সংখ্যক মানুষ হই না কেন, আমরা দেখব যে ভাসানী ফিরে আসবে। এর ফলে আমার আলোচনাটা হবে উনি কীভাবে ফিরে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের বোঝাতে যে ভাসানী ফিরে আসার শর্তগুলো কী, মানে কী রূপে কোন তর্কের মধ্যে কী ধরনের রাজনৈতিক ধারা এবং চর্চার মধ্যে তিনি ফিরে আসবেন। তো ভাসানীর সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি আরেকজনের নাম একই সঙ্গে নেব, তিনি হচ্ছে সিরাজুল আলম খান। বাংলাদেশে গণ অভ্যুত্থানের রাজনীতি যে দুজন মানুষ করেছে ঐতিহাসিকভাবে, সে গণ অভ্যুত্থানের রাজনীতির দুজন মহানায়ক, একজন হলেন মাওলানা ভাসানী, আরেকজন হলেন সিরাজুল আলম খান। যদিও আমরা আপাত দৃষ্টিতে দুজনকে বিপরীত জায়গায় দেখি। একটা ঐতিহাসিক তথ্য আপনাদেরকে দিই। সিরাজুল আলম খান যখন ছাত্রলীগ গড়ে তোলেন, তখন আমরা তখন তরুণ, তখন সারা পাকিস্তানে প্রধান যে ছাত্রদল, প্রধান যে সংগঠন, ওটা ছিল ছাত্র ইউনিয়ন। যেমন আমরা অনেকে এই হিস্ট্রিগুলো জানি না। ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে বামপন্থী রাজনীতি থেকে সরাবার জন্যে সে সময় পাকিস্তান সরকার সিএসপি, এই যে সরকারি যে সকল কী বলে আপনার পরীক্ষার মাধ্যমে আমলা তৈরি করে, সেই সময় এই সিএসপিদের বিশাল একটা অংশ ছাত্র ইউনিয়ন থেকে গেছে। আপনার পুরোনো আমলের যারা সিএসপি, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা এটা দেখবেন। আরেকটা ছিল যখন আপনার বাংলাদেশে পাকিস্তান আমলে আরেকটা দল গড়ে উঠেছিল এনএসএফ, স্টুডেন্ট ফেডারেশন, যারা মূলত পাকিস্তান সরকারের সঙ্গে, মূলত পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে তারা আরেকটা পাল্টা সরকারের পক্ষের তারা রাজনীতি করতেন। তো এই একটা পরিস্থিতি, আপনার 20 শতক পর থেকে ছাত্র, তাই আমি তথ্যগ্রাম মনে পড়ল। এর মধ্যেই আপনি গণিতের একজন অত্যন্ত মেধাবী ছাত্র সিরাজুল আলম খান, তিনি ছাত্রলীগ করেছিলেন, ছাত্র ইউনিয়ন করেন না। অদ্ভুত ব্যাপার, এটা তো হিস্টোরিক্যালি বুঝতে হবে। তিনি যে কমিউনিজম বুঝতেন না ব্যাপারটা তা না, খুব ভালোই বুঝতেন। তিনি করলেনটা কি, তিনি যখন তার ছাত্রলীগ করবার আগে, যখন শেখ মুজিবুর রহমানের 6 দফা বেরোবারও আগে, তিনি যার কাছে গিয়েছিলেন তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, সিরাজ আলম খান যাচ্ছেন, একটু হিস্ট্রি চিন্তা করেন। একজন তরুণ যার কাছে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের কথা কল্পনা করে, যেটা তিনি করতে চান, ঘটাতে চান, তিনি মাওলানা ভাসানীর কাছে গিয়েছেন। তো ভাসানী তাকে পরামর্শ দিয়েছে। এর আমি তথ্য আকারে দিচ্ছি, যেহেতু আপনারা যদি কেউ আমার এই তথ্য প্রশ্ন করতে চান তো করতে পারেন, এই তথ্যের আমার কাছে প্রমাণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বড় প্রমাণ হলো সিরাজ আলম খান আমার আপন মামাতো ভাই, ফলে এইসব বিষয়গুলো খুব ভালো করে জানি আমি। তো মাওলানা ভাসানী তাকে যে উপদেশটা দিয়েছিলেন যে তুমি শেখ মুজিবের কাছে যাও, শেখ মুজিব তোমার যে চিন্তা, সেই চিন্তাটা শেখ মুজিব বাস্তবায়িত করতে পারবে। কেন শেখ মুজিব বাস্তবায়িত করতে পারবে? কারণ শেখ মুজিবুর রহমান তখন ইতিমধ্যে প্রাদেশিক সাহিত্য শাসনের কথা তিনি বলছেন, এবং মুসলিম লীগেরও তিনি নেতা ছিলেন। আপনারা অনেকে জানেন না বোধহয়, না? শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলিম লীগ করতেন, তিনি মুসলিম লীগের নেতা ছিলেন। ফলে ইসলাম, বা তার বই পড়ে দেখবেন, ইসলাম তার রাজনীতির বিরুদ্ধে কোনো শক্তি ছিল না। আর যেটা রোমেল খুব পরিষ্কার যে কথাটা বলেছে, যে তখন মুসলিম লীগের মধ্যে সামন্তবাদী শ্রেণী ছিল বটে, কিন্তু এই দলটা দাঁড়াবার পেছনে মূল যে শ্রেণীগত প্রশ্নটা ছিল সেটা হলো পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে ব্রিটিশরা এসে এখানে যে বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা, ভূমি মালিকানা ব্যবস্থা তৈরি করে গেছে, এই ভূমি মালিকানা ব্যবস্থার বিরুদ্ধে বাঙালি মুসলমানরা লড়াই করেছে। আর জমিদাররা অধিকাংশ ছিল
হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী, মূলত উচ্চবর্ণের হিন্দু। আমরা যদি হিন্দু ধর্ম বলি তো কোনো ধর্ম নেই, এটা কি কেউ জানেন না? জানেন না। সনাতন ধর্ম বলে আছে, এবং এই সনাতন ধর্মে নানান রকম ধর্ম আছে। নাস্তিকতাও হিন্দু ধর্মের অন্তর্গত, এটাও ধর্মের অন্তর্গত। ইটস এ কালচারাল রিলিজিয়ন, অনেক পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী। আর ইসলাম হলো তরুণতম ধর্ম পৃথিবীর। ফলে আমরা যারা ইসলাম নিয়ে যখন কথা বলি, আমাদের ভুলে গেলে উচিত হবে না যে ইসলামের আরে বহু শক্তিশালী ধর্ম এসেছে, এবং তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা অনেক ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্র ট্রাইবাল সমাজের চিন্তা চেতনা থেকে অনেক অগ্রসর। ফলে প্রায় হাজার হাজার বছর আগের পুরনো ধর্ম, সে বৌদ্ধ ধর্ম বলুন কি তার আগে বেদ বলুন কি তার আগে উপনিষদ বলুন, সেখানেও একত্ববাদ ছিল। একত্ববাদ ইসলামের এক চেটিয়া না। ফলে আমরা যেটা পড়াশোনা করি না, আমরা সবসময় এরকম বিচ্ছিন্নভাবে আলোচনা করি। ফলে যেহেতু আমরা কী করি, আমাদের মধ্যে এটা ধর্মীয় সাম্প্রদায়িকতায় কাজ করে কেন? জাতিবাদটা সাম্প্রদায়িকতা তৈরি করে। আমি একটু বুঝিয়ে বলছি, যেহেতু সিরাজ আলম খান এবং ভাসানী সম্পর্কে কথাটা বলার প্রসঙ্গে কথাটা বলবো। তা ভাসানী কেন বলেছেন তাকে? প্রথমত সিরাজ আলম খান ছিলেন একজন জাতিবাদী। তার যে বক্তব্য ছিল, তিনি যেটা বিশ্বাস করতেন, যে তিনি মনে করতেন যে তার নেতার নাম হলো সুভাষচন্দ্র বসু। তিনি সুভাষচন্দ্র বসুকে তিনি নেতা মানতেন, এবং তখন অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল মানে ঔপনিবেশ বিরোধী সংগ্রামকে তিনি প্রধান সংগ্রাম বলে গণ্য করেছেন। তার সঙ্গে বামদের কোথায় তফাৎ? বামরা ইতিমধ্যে কিন্তু তেভাগ আন্দোলন করছে, 3 ভাগের আন্দোলন করতেছে। মানে কৃষকদের আন্দোলনে বামদের প্রস্তাবনা হলো আপনার যে তারা যে ফসল ফলায়, সে ফসলের 3টা ভাগ হবে, তার মধ্যে জমিদারের একটা পাবে। এটা কিন্তু বামপন্থীর আন্দোলন। আর মুসলিম লীগের আন্দোলন ছিল কি, জমিদারের প্রথাকে উৎখাত করে দিতে হবে। কোনটা প্রগতিশীল বেশি? ফিউডালিজমকে, সামন্ত প্রথাকে তো উৎখাত করাটা প্রথম প্রগতিশীল না। তো এই সামন্তবাদী প্রথাকে উৎখাত করবার নেতৃত্ব যিনি দিয়েছেন তার নাম হল মাওলানা আব্দুল কালাম খান ভাসানী। ফলে ইসলামী রাজনীতির রেভলিউশনারি যে ধারা, মাওলানা ভাসানী সেই ধারার অন্তর্গত। এটা হঠাৎ করে তিনি হন নাই। ফলে মুসলিম যে সকল জমিদার যারা ছিল, তাদের সঙ্গে তার বিরোধটা ছিল প্রকট প্রকট প্রকট। ভুলে যান না এগুলো। তিনি কিন্তু টাঙ্গাইল থেকে বিতাড়িত ছিলেন টাঙ্গাইলের জমিদারদের দ্বারা। ভুলে যান না এগুলো ইতিহাস। ফলে আপনারা যারা নতুন বামপন্থী করতে এসছেন বা পুরনো বাম যারা আছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা কখনো ইতিহাস পড়েন না। অথচ মার্কস এবং লেনিন আমাদের যেটা করতে বলেছে সেটা হলো ইতিহাস পড়ায়। এই জন্য কি বলি, ঐতিহাসিক বস্তুবাদটা বলি। চিরন্তন সত্য বলে কোনো সত্য নেই, সত্যের একটা ঐতিহাসিক চরিত্র আছে। ফলে পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে, কৃষকদের জমির অধিকারের পক্ষে এবং জমিদারি প্রথা উৎখাত করার মধ্য দিয়ে 1947 সালে পাকিস্তান গঠিত হয়েছে। এবং পাকিস্তান গঠিত হওয়ার পরপরই 1953 সালে আমরা কী করেছি, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, মানে জমিদারি প্রথা উৎখাত হয়ে গেল এবং জমিতে ব্যক্তিগত মালিকানা আসলো। আগে আমরা মালিক ছিলাম না, এখন পর্চা দিয়ে এখন আমরা মালিক হয়ে গেছি। এবং যখনই জমিতে ব্যক্তিগত মালিকানাটা পেল, তখন স্বভাবতই একটা পেটি বুর্জা ক্লাসের ডেভেলপমেন্টের ইকোনমিক কন্ডিশন তৈরি হয়ে গেল। ক্ষুদ্র ক্ষুদ্র পেটি বুর্জা, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জমির মালিক, তারা বড় জমিদার না, ক্ষুদ্র ক্ষুদ্র জমির মালিক। আর বড় জমিদাররা কী করলো, তারা কিন্তু সমাজতন্ত্রী হয়ে গেল, যেমন মনি সিং। কারণ তার লড়াইটা তো ভিন্ন রকম ছিল ক্ষুদ্র জমিদের তুলনায়। অন্যদিকে জমিদারদের মধ্যে কিন্তু এলিটিজম মানে পাশ্চাত্য শিক্ষা তারা পেয়েছেন, তারা কোঁতে পড়েছে। বঙ্কিমচন্দ্র পড়লে দেখবেন যে তারা কিন্তু কোঁতে কেমন বা ফরাসি সমাজতন্ত্রের ধারণা তাদের মধ্যে প্রভাবিত করেছে, তাদের মধ্যে ইতিবাচক ফল দেখছেন। এবং উচ্চবর্ণের যে হিন্দু, তারও কিন্তু একটা সাংস্কৃতিক অবদান আছে। হিস্টোরিক্যালি বাঙালি জাতিবাদটা তারাই গড়ে তুলেছেন, যেহেতু তারা আর্থিকভাবে সকল দিক থেকে তারা সমৃদ্ধ ছিলেন। তুলনামূলকভাবে বাঙালি মুসলমান পশ্চাৎপদ ছিল। কী করতো তারা মরিচ চাষ করতো, পাট তারা বুনত, চাষাবাদ করতো। তারা অধিকাংশ চাষাভূষা। ফলে চাষাভূষায় লড়াই করে 47-এ যখন তারা অধিকার পেল, তখন তাদের প্রথম চেতনাগত দিক কী ছিল? তখন প্রথম তাদের চেতনাগত দিক ছিল তাদের ভাষা, তাদের সংস্কৃতি।
কারণ এর আগে তো সে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতিতে, বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারে না। নজরুল মতো দুইজন আছে অবশ্যই, কিন্তু সেখানে আপনি খুব কমই বাঙালি মুসলমানদের অবদান পাবেন। শিখেই নেই তো মুসলমান। তারা তো 100 বছর যখন তারা এই কী বলে ইংরেজদের কাছে রাজত্ব হারিয়েছে, তাহলে 100 বছরের রাজত্বটা ফিরে পাবার জন্য তারা লড়াই করেছে। তারা তো ইংরেজি শেখে নেয়। তারা যখন ইংরেজি শেখে নেয়, ওই সময়টাতে একটা হিন্দু, উচ্চবর্ণের হিন্দু একটা মধ্যবিত্ত শ্রেণী, তাবেদার শ্রেণী ব্রিটিশদের সঙ্গে গড়ে উঠেছে। সে রামমোহন থেকে শুরু করে, বঙ্কিম থেকে শুরু করে যাদের কথাই বলেন, এরা সকলে কিন্তু কি কলোনিয়াল শক্তির সঙ্গে একসঙ্গে আঁতাতের মধ্যে দিয়ে একটা শ্রেণী গড়ে উঠেছে। ফলে বাঙালি মুসলমানদের সঙ্গে তাদের স্বভাবতই একটা বিরোধ ছিল। এবং বাঙালি মুসলমান যাদের, তাদের সঙ্গে এই বিরোধের চরিত্রটা ধর্মীয় বিরোধ না, চরিত্রটা হচ্ছে কি উচ্চবর্ণের হিন্দুর সঙ্গে সাধারণ একেবারে এদেশের নিপীড়িত মুসলিম জনগণের বিরোধ। যখন এটাকে আপনি মুসলিমদের লড়াই বলবেন, তখন এটা জাতিবাদী লড়াই। যেমন আপনি বলেন বাঙালি, তাহলে দেখবেন যে আমরা একটি মুসলিম জাতি বলে না, অধিকাংশ অনেক যারা ধর্মীয় রাজনীতি করে বলে আমরা মুসলমানরা 95%, আমরা একটা জাতি। ইসলামে জাতিবাদ নিষিদ্ধ, জাতিবাদ মাত্রই এটা বিষাক্ত ইসলাম। ফলে এটা ইসলামী আন্দোলন না, ভুল করবেন না। যারাই সাম্প্রদায়িক রাজনীতি করে, ইসলামী সাম্প্রদায়িকতা বলে কিছু নাই, এটা জাতিবাদ আছে বলে সাম্প্রদায়িকতা হয়। তার সামনে আরেকটা জাতি শত্রু আকারে হাজির হয়। তা আমি শুরু করেছিলাম সিরাজ আলম খান এবং ভাসানীকে দিয়ে। এটা বুঝতে হবে যে ব্যক্তিকে দিয়ে হিস্ট্রি পড়তে জানতে হবে। এরা হলো কংক্রিট, এরা কিন্তু ইতিহাসের সত্যিকারের মাইলস্টোন। এদেরকে দিয়ে আপনি ইতিহাসটা বুঝবেন, আন্দাজ ইতিহাস বললে হচ্ছে না। তাহলে ভাসানী কী বলেছিলেন সিরাজ আলম খানে, তুমি মুজিবের কাছে যাও। উনি কেন বলছেন? বলেছেন সিম্পলি ব্যাপারটা ছিল, কারণ তখন ছিল জাতিবাদের লড়াইয়ের জায়গা। ইতিমধ্যে 6 দফার চিন্তাটা এসে গেছে যে আমাদের প্রাদেশিক সাহিত্য শাসন দরকার। তখন পূর্ণ বাঙালি জাতিবাদ আসে নাই, কারণ তখন আমরা মনে করতেছি 60 দশকে যে পাকিস্তানটা করে ঠিক করেছি আমরা, যেহেতু আমরা দীর্ঘদিন নিপীড়িত। ফলে পাকিস্তানটা যদি আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি, সঠিক গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি, তাহলে পাকিস্তানটা টিকে যাবে এবং এটা একটা শক্তিশালী রাষ্ট্র আকারে টিকবে। এটা ছিল লড়াই। কিন্তু পশ্চিম পাকিস্তানে তখন কারা ছিল? তারা ছিল ফিউডালরা ছিল। তারা সকলে কিন্তু জমিদার, কিন্তু মুসলমান জমিদার। এখানে হলো হিন্দু জমিদার, ওখানে মুসলমান জমিদার। তাহলে পশ্চিম পাকিস্তানের জনগণ কি পাকিস্তানের পক্ষে ছিল? আপনি কি জানেন? তারা কি পাকিস্তান সমর্থন করেছিলেন? আপনি কি জানেন না? তো রাজনীতি কী করে করবেন? আপনি হিস্ট্রি জানেন না, না তারা করেনি। পাকিস্তান আন্দোলন একান্তই বাঙালি মুসলমানের লড়াই, জমির জন্য লড়াই, যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে এটা ছিল লড়াই। তার দেখা যায় দেখেন আপনাদের যে রাজনৈতিক অজ্ঞতা, এই রাজনৈতিক অজ্ঞতা কিন্তু কুফল অবশ্যই বারবার কিন্তু রাজনীতিতে আসবে, ফিরে আসবে বারবার। তাহলে যখন ভাসানী সিরাজকে বললেন আমি শেখ মুজিবের কাছে যাও, এর পেছনে তিনি যেই কথাটা বলার চেষ্টা করেছে সেটা হলো এই যে এখন বাঙালি ভাষা এবং সংস্কৃতি কেন্দ্রিক। তখন তো সেভাবে স্পষ্ট ছিল না পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবিটা প্রধান ছিল। স্বভাবতই 6 দফা প্রধান দাবি আকারে হাজির হয়েছে, কিন্তু যেহেতু 6 দফাটা পরবর্তীকালে পাকিস্তান এটা গ্রহণ করে নাই, বিশেষত 70 সালে নির্বাচন হবার পরে। আচ্ছা একটু জিজ্ঞাসা করি আপনাদের, 70 সালে নির্বাচনে কিসের অধীনে হয়েছিল জানেন? কীভাবে হয়েছিল বলতে পারবেন কেউ? যেহেতু সবাই বারবার আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা যখন বলে, তারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল। কী ছিল ঘটনাটা? জি, ভেরি গুড, খুব ভালো, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা কারা লিখেছে? আর্মি, পাকিস্তান আর্মি। তাহলে পাকিস্তান আর্মির প্রণীত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে নির্বাচন হয়েছে, তারা যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচন হয়েছে। এই নির্বাচন হতে দিল কেন? কী এমন ভূরাজনৈতিক পরিস্থিতি ছিল যাতে নির্বাচন করাটা অনিবার্য ছিল? এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে শেখ মুজিবুর রহমান
পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক। খুব সহজ তথ্য। এটা কি দোষের কিছু না, মোটেও দোষের না। শেখ মুজিব হোচিমিন ছিলেন? তিনি তো হোচিমিন ছিলেন না। তিনি কি মহাজুদ্দিন ছিলেন? তিনি তো মহাজুদ্দিন ছিলেন না। ফলে স্বভাবতই তাকেই তিনি সিয়াটো সেন্টার সমর্থন করতেন। তাহলে এই সিয়াটো সেন্টার যিনি সমর্থন করতেন, মার্কিন যে ধারা, সেই ধারা ছিলেন তিনি। এবং পাকিস্তানও চেয়েছে যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক। জিও পলিটিক্যাল এই যে অ্যারেঞ্জমেন্ট, এই বিন্যাসটার মধ্যে দোষের কিছু নেই। আপনি এটার জন্য শেখ মুজিবকে নিয়ে আপনারা আবার গালাগালি শুরু করবেন না, কারণ আপনারা তো ইমোশন দ্বারা চলেন, আবেগ দ্বারা চলেন, তথ্য দ্বারা চলেন। তারা শেখ মুজিবুর রহমান ঠিকই নির্বাচনে জিতে এসেছে, যেহেতু পাকিস্তান সেনাবাহিনী সাপোর্ট করেছিল ওটা। কিন্তু মুশকিলটা বেঁধেছে স্বভাবত ইতিমধ্যে বাঙালির চেতনা, কারণ ইন্ডিয়াতে বসে থাকবে না। ইন্ডিয়া স্বভাবতই বাঙালির জাতিবাদটাকে একটা উগ্র জাতিবাদের জায়গায় নিয়ে গেছে। এটা ছিল সমস্যা। মানে ইসলামের প্রশ্নটা কৃষকের প্রশ্ন আকারে আমাদের এখানে ছিল। পরবর্তী এটা হয়ে গেছে কীরকম, এটা মার্জিনাল হয়ে গেল, এটা একটা প্রান্তিক বিষয় হয়ে গেল। আর প্রধান বিষয় করলো বাঙালি জাতিবাদ, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি। আমরা তখন বললাম যারা বাঙালি, কিন্তু ঢাকা শহরে খুব কম লোকই যে বাঙালির কথা আমরা বলি, রবীন্দ্রনাথের যে গান গায়, ঢাকা শহরে খুব কম লোকই সে রবীন্দ্রনাথের গান গায়, আধুনিক গান গায়। বাংলা ভাষা এবং সাহিত্য দ্বারা আমাদের কৃষকরা খুব একটা প্রভাবিত না। জীবনানন্দ দাশের কবিতা কেউ পড়ে না, বিষ্ণুদের কবিতা বাংলাদেশের কৃষক শ্রমিক পড়ে না। পড়ে কি? পড়ে না। তাহলে বাঙালি ঢাকা শহরের একটা ছোট একটা গ্রুপ বাঙালি জাতিবাদীরা এই আন্দোলনটাকে তারা নেতৃত্ব দেয়। এটা ইতিবাচক, এটা আমাদের কোনো দোষ, এটা খারাপ কিছু না। খারাপটা কী খেয়াল করে? খারাপ হচ্ছে আমাদের এটাকে বোঝার সমস্যা। আমরা কি বলি, 52 সালের এটাকে বলি ভাষা আন্দোলনের হয়েছে। 52 সালে ভাষা আন্দোলনটা হয়েছে আসলে কেন জানেন? সেটা ছিল, আপনি কি জানেন যে 21শে ফেব্রুয়ারি যখন গুলি চলে, তখন এই ছাত্রদেরকে যারা বিভিন্ন অর্থ সাহায্য এবং নৈতিক সমর্থন দিয়েছে, এমনকি শহীদ মিনারেও ইট সুরকি যারা দিচ্ছে, এরা কি বাংলা ভাষায় কথা বলতো? আপনারা জানেন না? কুট্টি উর্দুতে কথা বলতো। ফলে এই যে বিকৃত ইতিহাস বাঙালি জাতিবাদ তৈরি করেছে। শহীদ মিনারে যিনি সুরকি লোহা নিয়ে এসেছিলেন, উনি ঢাকায় কুট্টি বাংলায় কথা বলতেন। কেন হয়েছিল এটা? কারণ তখন বাঙালি মুসলমানের মনে যে আঘাতটা এসেছে যে আমরা 47 সালে এতটা বছর আমরা ইংরেজি শিখি নাই, এবং এই প্রথম আমরা আমাদের ছেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। আমরা সবসময় ডাক্তার দেখলে দেখতাম সে হিন্দু ডাক্তার, উকিল হিন্দু, ইঞ্জিনিয়ার হিন্দু, শিক্ষিত মানুষ হিন্দু। মুসলমানদের মধ্যে কোনো শিক্ষিত লোক বলে কিছু ছিল না। তারা কেউ মরিচ ব্যবসায়ী, পাট ব্যবসায়ী, চাষা, এই। ফলে তার কাছে ছাত্রের বুকে গুলি লাগাটা ছিল তার এই দীর্ঘ কলোনিয়াল শাসনের যে অত্যাচার, নির্যাতন, সেই নির্যাতনের গভীর তার যে ব্যথা, সেই ব্যথায় আপনি আঘাত করেছিলেন। এটা ছিল 21শে ফেব্রুয়ারি গড়ে ওঠার যে মূল ঐতিহাসিক কারণ। বাঙালি জাতিবাদের একটা ব্যাখ্যা, আর আমি আপনাকে একটা শ্রেণী ব্যাখ্যা এখন দাঁড় করালাম, দিলাম আপনাদের। শ্রেণীটা বুঝতে পারলে আমরা রাজনীতিতে তাড়াতাড়ি বুঝতে পারব। ফলে বাংলাদেশের গ্রামের কৃষক তখন কি রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই। নুরুল কল্লা কেন যেতে হবে? কারণ সে ছাত্রখানে গুলি করে মারল। তার এত বছরের স্বপ্ন, সে 100 বছর ইংরেজি শিখে নেয়, এই প্রথম সে মাত্র ইংরেজি শেখা শুরু করছে। 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মাত্র সে ছাত্রদের পাঠাচ্ছে। আমি আমার জেনারেশন, আমার পরিবারের 2 নম্বর লোক দিয়ে ইংরেজি বলতে পারি। আপনাদের পরিবারের বহু লোক আছে যারা প্রথম ইংরেজি শিখতেছেন, এটাও জানি আমি। ইংরেজি বলতে পারেন, ইংরেজি বই পড়তে পারেন, ইংরেজি কথাবার্তা বলতে পারেন। তারা এই যে শিক্ষা থেকে বঞ্চিত যে মুসলিম, সে মুসলিম কিন্তু তার কাছে প্রথম তার দুঃখের জায়গা হচ্ছে ছাত্রকে মারছ কেন তুমি? শুধু ভাষার জন্য লড়াইটা হয় নাই 21শে ফেব্রুয়ারিতে।
ফলে এই ইতিহাসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেজন্য আমি দুজনকে নিয়ে কথা শুরু করলাম যে তাদের দুজনকে একসঙ্গে বুঝতে বাংলাদেশকে আমি ভালো বুঝবো। তা সিরাজ আলম খানের তত্ত্বটা কী ছিল, যে আমাকে এই যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে চেতনাটা গড়ে উঠেছে, বাঙালি চেতনা, বাংলার সংস্কৃতি, এটা একটা পূর্বাঞ্চলের, এই পুরো বাংলা, বিহার, আসাম, এই পুরো অঞ্চলের ভাষা, আসামের ভাষা আর বাংলা ভাষার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বাংলাদেশের ভাষার মধ্যে আপনি উড়িয়া ভাষার মধ্যে কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। আপনার প্রত্যেকে শুনেছেন, শুনে দেখবেন, কোনো পার্থক্য নেই। আসামের ভাষা চিটাঙের ভাষা হচ্ছে সহজ, বুঝতে পারবেন সহজে। কিন্তু আমি যদি এখন নোয়াখালী ভাষা বলি, আপনাকে বুঝবেন না। তার বাংলা ভাষা আমার মাতৃভাষা না। চিটাঙের ভাষা, যারা এখানে চিটাঙ্গেও আছেন, আপনার চিটাঙ্গি ভাষা বলে বুঝবেন না বাংলা ভাষা, সিলেটি ভাষা বলে বাংলা বুঝবেন না। তারা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে যে আমরা কিন্তু তারপরেও একটা রাজনৈতিকভাবে সম্পৃক্ত, কিন্তু ভাষাগতভাবে যে আমরা খুব সম্পৃক্ত এটা সত্য নয়। ভাষার কেন্দ্রিক যে জাতীয়তাবাদের কথা আমরা বলি, এটারও কিন্তু ভিত্তিটা দুর্বল। কিন্তু মূল কথাটা কী ছিল, আমি সিরাজ আলম খানের কথা বলছি, তিনি দাবি করলেন যে সুবে বাংলা, যে প্রথম যে কলোনিয়াল শক্তি এই দেশে এসছে, সে ইংরেজ, প্রথম কাকে পরাস্ত করেছে? সিরাজউদ্দৌলাকে পরাস্ত করেছে। তাহলে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলটা হতে হবে একটা জাতিবাদী লড়াই, যে জাতিবাদী লড়াইয়ের পরিণতি কী হবে? সুবে বাংলাকে আবার প্রতিষ্ঠিত করা, বাংলা, বিহার, উড়িষ্যাকে আবার প্রতিষ্ঠিত করা। কারণ সাংস্কৃতিকভাবে, ভাষিকভাবে, ঐতিহ্যগতভাবে এই তিনটা, এই পূর্ব দেশ এটা একত্রে জড়িত ছিল। ফলে সিরাজ আলম খানের ভুল বুঝার সম্ভাবনা যথেষ্ট আছে। আর ভাসানী কী চেয়েছেন? ভাসানী চেয়েছেন এই জাতিবাদী লড়াইটা হোক, এই জাতিবাদী লড়াইটা দরকার আছে। কেন? কারণ আপনি জাতিবাদী স্তরটাকে অতিক্রম করতে না পারলে আপনি শ্রেণীগত লড়াইটা, কৃষক শ্রমিকের জায়গায় দাঁড়িয়ে সংগ্রামটা আপনি করতে পারবেন না। কারণ জাতিবাদটা এটা গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু জাতিবাদী নিপীড়নটাই মানুষের চিন্তা চেতনা, রাজনৈতিক জায়গাতে সবচেয়ে প্রবলভাবে হাজির হয়েছে। ঠিক আছে, ওকে, এরও ভাষণের প্রেক্ষাপট। ফলে আমি কেন দুজনের কথা বলছি, যাকে আমি এখন গণরাজনৈতিক ধারা বলছি আমরা, বিশেষত আমাদের ভাব বৈঠকি বা চিন্তা পাঠচক্র, কিংবা আপনারা ইতিমধ্যে আপনাদের কানে এসছে, শুনতে পেরেছেন হয়তো বা, কেমন, সেটা আমরা কী বলছি? গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ। আমাদের একটা গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আছে। এই যে গণ অভ্যুত্থানে ঘটে গেল জুলাইতে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, গণ অভ্যুত্থানকে অন্যদিকে নিয়ে গেছে, এটাকে নস্যাৎ করে ফেলা হয়েছে, তাকে নতুন করে পুনর্গঠনের জন্যে আমাদের আরেকটা নেটওয়ার্ক আমরা কাজ করি। ফলে আপনারা সেই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারেন। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের যে মূল যে তাৎপর্য, তার যে মূল যে মর্ম, সেই মর্মটা ধারণ করে আগামী দিনে যেন আমরা একটা রাজনৈতিক একটা শক্তি আকারে হাজির হতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি যে নির্বাচনে যে সকল ডামাডোলটা চলছে, এর মধ্যে আমরা এই চিন্তাটা অত সামনে আনতে চাই না। কিন্তু এটা বলে রাখাটা দরকার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সামষ্টিক, তার যে সত্তা, তার যে সামষ্টিক আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে সামনে রাজনীতিটা গড়ে তুলতে হবে। ফলে সময় লাগবে, এই ইতিহাসের আলোচনা করতে হবে, বিচার করতে হবে, আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে, তার মধ্য দিয়ে এটা করে উঠবে। এখন ভাসানীর দিক থেকে আমরা যখন তাকাই, তখন আমরা দেখব যে মৌলানা ভাসানী, আপনারা ঠিক বলেছেন, তিনি আক্তার সোবহানি দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি অনেকের দ্বারাই বিভিন্ন তার আমলে প্রভাবিত ছিলেন, ঠিক আছে না? এবং স্বভাবতই তিনি তখনকার সে আমলের কমিউনিস্টদের দ্বারাও তিনি প্রভাবিত ছিলেন, পরিষ্কার তার বক্তব্যের মধ্যে আমরা আছে। কিন্তু যেটা আমরা একদমই উপেক্ষা করি, সেটা হলো ভাসানী সবসময় তার সারা জীবন তিনি যে আকিদাগতভাবে যে তিনি একটা মুসলিম এবং তার চিন্তা চেতনার উৎসটা কোরআন, এটাকে ধরে নিয়ে তিনি একটা নতুন রাজনীতি করতে চেয়েছেন। এবং সে নতুন রাজনীতি করার প্রাথমিক রূপটা কী ছিল? যে মজলুমের পক্ষে লড়াই করতে হবে, ইসলামের যে প্রাথমিক শিক্ষা, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের তার যে চেতনার যে স্তর, অলিয়া উলিয়ারা, দরবেশরা, পীররা যে জীবন যাপন করতেন অতি সাধারণভাবে, সাধারণ মানুষের মধ্যে,
তিনি ওই জীবনযাপনই করতেন। ফলে তিনি তার কর্মকাণ্ড রাজনৈতিক ছিল এটা যথেষ্ট না, কিংবা তার তত্ত্ব রাজনীতি ছিল যথেষ্ট না, তার জীবনটাও রাজনীতি ছিল। এই জীবনটা একটা উদাহরণ। এবং তার সাংগঠনিক শক্তি ছিল অসামান্য। ঠিক একইভাবে আমি বলি যে সিরাজ আলম খানেরও সাংগঠনিক শক্তি ছিল অসামান্য। এই দুটো মানুষ কেন তাদেরকে আমরা গণরাজনৈতিক ধারা আলোচনা করলে বারবার উঠে আসবে, কারণ জনগণকে একটা বিশেষ রাজনৈতিক লক্ষ্যে পরিচালিত করবার জন্যে যে ধরনের সংগঠন দরকার, যেভাবে তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা দরকার, যে ধরনের সাংগঠনিক কর্তব্য, সাংগঠনিক কাজের মধ্য দিয়ে তাদেরকে শেখানো হয়, এই যে সে স্কুল, মানে পলিটিক্যাল পার্টিকে এটা হলো একটা স্কুলের মতন। রাজনৈতিক দল মাত্রই এটা একটা স্কুল। সেটা লেনিন আমল থেকে আমরা জানি। লেনিনের হোয়াট ইজ টু বি ডান বইতে পড়লে, লেখাপড়ার পত্রিকা দেখবেন যে কী করতে হবে এখন, যে একটা পত্রিকা বের করতে হবে, পত্রিকা আপনি তত্ত্ব আলোচনা করবেন, সেই তত্ত্ব আবার মানুষের কাছে নিয়ে যাবেন, আপনার 2 জন 3 জন 4 জন গিয়ে কথা বলবেন, সমাজের সবচেয়ে সচেতন শ্রেণীর সঙ্গে কথা বলবেন, বিশেষত সংবেদনশীল ছাত্র তরুণদের সঙ্গে কথা বলবেন, তখন এটা রাজনৈতিক দল গড়ে ওঠে। এখনকার মতো না যে রাস্তায় গিয়ে স্লোগান দিলেন, হ্যাঁ আগুন জ্বালো আগুন জ্বালো, এতে কিন্তু জনগণ এডুকেট হয় না। এডুকেশনের পথটা ধীরে এবং কঠিন, এবং আপনাকে লম্বা সময় ধরে এই কাজটা করতে হয়। তো ভাসানী ওটা বিশ্বাস করতেন। তার পদ্ধতি ছিল ভিন্ন রকম। সেটা কী তিনি করতেন, তিনি কৃষকদের নিয়ে প্রচুর সভা করতেন। এবং তার সভা সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা আছে। আমি একটা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনারা হয়তো জানেন নয়া কৃষি আন্দোলন। ফলে আমাদের একটা কাজের একটা সবচেয়ে বড় আমরা কৃষকদেরকে আমরা সচেতন, বা শিক্ষাকে যদি এডুকেশনের বাংলা আকার দেখবেন না, শিক্ষা দেওয়া, মানে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, জ্ঞানের সম্পর্ক গড়ে তোলার এটা চর্চাটা করতে হয়। কারণ তার মধ্য দিয়ে সমাজের রাজনৈতিক শক্তির বিকাশ ঘটে। ফলে তার মধ্যে দিয়ে একটা নয়া কৃষি আন্দোলন নামে একটা শক্তিশালী কৃষক আন্দোলন রয়েছে, নীরবে সে কাজ করে যাচ্ছে। এটা এখনও আমরা আস্তে আস্তে কাজ করতে আমরা পছন্দ করছি, কারণ আমাদের লড়াইটা অনেক লম্বা। তো আমরা এখন এই জায়গায় যদি আমরা বুঝতে পারি, তাহলে ভাসানীও কিন্তু যখন তিনি অনুষ্ঠানটা করতেন, তার যে বড় বড় কৃষক সম্মেলন করতেন, কৃষকরা নিয়ে আসতো গরু, কদু, কি কুমড়া, কি চাল কিংবা ডাল। এখন যেমন আমাদের রাজনৈতিক দলগুলো এরশাদের কাছ থেকে টাকা নেয়, বসুন্ধরার কাছ থেকে টাকা নেয়, লুটেরা মাফিয়া শ্রেণীর কাছ থেকে টাকা নিয়ে রাজনৈতিক দল করে। ফলে ভাসানী, এমনকি সিরাজ আলম খানও ওরকম রাজনীতি করে নাই। এটা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি। তারা করেছে মানুষের কাছে গেছেন। আর আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝি, মতিন ভাই চ্যানেল, ভাষা মতিন, আপনার প্রত্যেকে জানেন, ভাষা মতিনের কাছ থেকে আমি শিখেছি, মতিন ভাইয়ের কাছ থেকে, যে পকেটে একটা পয়সা না নিয়েও সারা বাংলাদেশ কী করে ঘুরে আসা যায়। কারণ এটা সহজ প্রমাণ, এটা আমি এখনও করি। সহজ প্রমাণ হচ্ছে, আপনি যদি জনগণের কথা বলেন, জনগণ আপনাকে খাওয়াবেই। আমি আজকেও যদি ঠিক এভাবে বেরিয়ে পড়ি, আমি খুব অতি সহজে কিন্তু এই মানুষের সঙ্গে কথা বলে তার কাছে খাওয়া আদায় করে সারা বাংলাদেশে ঘুরে বেড়াতে পারব। ফলে পলিটিক্স শুরু হয় মানুষের সঙ্গে সম্বন্ধ রচনার মধ্য দিয়ে, এবং সেই সম্বন্ধের হতে হবে একই সঙ্গে শুধু স্পিরিচুয়াল না, এমনকি ইকোনমিক্যালও। আপনি যদি তার কথা বলেন, সে আপনাকে বাঁচিয়ে রাখবে, সে আপনাকে টিকিয়ে রাখবে। এটাকে বলি আমরা গণরাজনৈতিক ধারা। জনগণ, এটা মাউসুদের কাছ থেকে মাউসুদের কাছে আমরা কী শিখেছিলাম, গণলাইন। তো গণলাইনটা খুব সুন্দর একটা শব্দ, যে আপনি যদি গণলাইনে ভুলের সম্ভাবনা কম, আপনি ভুল করলেও জনগণ আপনাকে শুধরে দিচ্ছে। তো ভাসানীর কাছে যখন আমরা আসি, তার কাজটা কী ছিল, একটা দিক তো এটা যে সাংগঠনিক তার শক্তি, তিনি কৃষকের সঙ্গে মিশছেন, কৃষককে সামনে এগিয়ে দিচ্ছেন, কমিউনিটির সঙ্গে মিশছেন, কমিউনিটিদের তিনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, সত্যি কথায়। কিন্তু তিনি এটা করতে গিয়ে যেটা তিনি অসাধারণ, তার যে অবদানটা, এটাকে আমি বলবো তার একটা তাত্ত্বিক অবদান, যেটা আপনারা সকলে ইগনোর করেছেন। তার তাত্ত্বিক অবদান অত্যন্ত মৌলিক। ফলে আমি এখন বাকি সময়টা তার তাত্ত্বিক অবদানের মৌলিকতার দিকটা একটু আপনাদের কাছে হাজির করে তারপর আমার বক্তব্য শেষ করবো, আপনার প্রশ্ন করে তারপর উত্তর দেব। প্রথমত হলো তিনি
কমিউনিজমের যেই পাশ্চাত্য ভার্সন, বিদেশ থেকে আসা যেই তত্ত্ব আমরা বই পড়ে মুখস্থ করছি, যে তত্ত্বের হিস্ট্রি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে, ধারণা নাই। তিনি সেখান থেকে বেরিয়ে এসে তিনি তার যে ন্যায়ের বোধ, কেমন সমাজ পরিবর্তনে তার যে চিন্তা, এইটা তিনি কোরআন থেকে শেষ জীবনে নিয়েছেন। প্রথম জীবনে কেন নেন না? প্রথম জীবনে কমিউনিস্টরা তাকে এই ক্ষেত্রে সহায়তা করেনি। কমিউনিস্টের সহায়তা করে না কেন? কারণ কমিউনিস্টদের মাথার মধ্যে ঢুকেছে যে আপনি এই দেশে বামপন্থী কোনো আন্দোলন বা সংগ্রাম গড়ে তুলতে হলে আপনাকে নাস্তিক হতে হবে, ধর্মের বিরোধিতা করতে হবে। এবং সেই সময় যেই ক্যাম্পেইনটা বিশেষত সাম্রাজ্যবাদ চালাতো, সেটা হল যে কমিউনিস্টে হলো নাস্তিক। ফলে আমাদের মতো মুসলিম প্রধান, যেখানে ধর্ম খুব গুরুত্বপূর্ণ, শুধু আমরা না, এমনকি আপনার সনাতন ধর্মের লোক বলুন কি বৌদ্ধ ধর্মে তো অবশ্য আস্তিকতা নাই। ফলে সে থেকে কমিউনিস্টদের কী হয়েছে, তারা ঠিকই অন্য বস্ত্র শিক্ষা স্বার্থ ভাষ্যতান বলছেন, তারা আপনাদের সঙ্গে ঠিকেছে, ভোট দিবার সময় তারা কিন্তু ভোট দিয়েছে অন্য পার্টিকে। খুব স্বাভাবিক কথা, আপনাকে বিশ্বাস করেনি, কারণ আপনি তার মনে কথা বলেন না। তার ধর্ম আছে, তার একটা ইতিহাস আছে, তার ধর্ম, তার কোরআন শরীফটা পড়েও দেখেন নাই তার মধ্যে কী আছে, পড়েও দেখেন নাই কমিউনিস্ট, সব ধর্মই বাদ। ফলে এই মারাত্মক ভুল থেকে যিনি আমাদেরকে উদ্ধার করেছেন এবং পথ দেখিয়েছেন এটা পসিবল, তাকে সমালোচনা করার সমস্যা নাই আমার, কিন্তু যিনি প্রথম এটা দেখিয়েছেন তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সোবহানির কাছ থেকে পুরোটা নিয়েছেন, এটা সত্যি না। আমি ভাসানীর প্রচুর লেখাপড়া করেছি, আমার একটা বই পড়ে আপনি দেখবেন, সোবহানির কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন, সন্দেহ নেই। কিন্তু তার নিজের সম্পূর্ণ নতুনভাবে তার কিছু বক্তব্য আছে, যেটা আমি একটা করে বলবো এবং আপনার একটু হয়তো বা অবাক হবেন যে এটা ভাসানীর বক্তব্য। যেমন শুরুতে হয়ে বলি, ভাসানী বলছেন যে বাংলাদেশের জনগণের দুটা প্রধান শত্রু, দুটা তাদের এই দেশের জনগণ। এই যে দুটা প্রধান শত্রু, এই শত্রুর মধ্যে এক নম্বর শত্রুকে জানেন? এটা ভাসানী বলতেছে, কিন্তু এক নম্বর শত্রু কমিউনিস্টরা। অবাক লাগে যে কমিউনিস্টদের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন, সে কমিউনিস্টদের কী বলছে, ওরা আমার প্রধান শত্রু। কেন বলতেছে? হুজুররা একবার তাকে বলতেছে, যারা ধর্মপ্রাণ মানুষ, বলে যে হুজুর, ভাসানীকে বলতেন, আপনি এই নাস্তিক কমিউনিস্টদের সঙ্গে ওঠা বসা করেন, কেমন? তো আপনি আবার ইসলামের কথা বলেন, এটা সবিরোধিতা হলো না? তো ভাসানী উত্তর দিচ্ছে তাদেরকে, ওরা তো আমার সমস্যা না, সমস্যা তো তোমরা। উত্তরটা খেয়াল করবেন মনোযোগ দিয়ে, এটার মধ্যে উইট আছে, এটার মধ্যে অত্যন্ত ইনডেপথ ক্রিটিক্যাল অবজারভেশন আছে। সমস্যা কারা? যে সমস্যা যে কমিউনিস্টরা, সমস্যা যে তোমরা। হুজুরা বলতেছে আমাদের এত আপনি ধর্মকর্ম করেন, তো কমিউনিটির সঙ্গে আপনি চলাফেরা করেন কেন? ওরা তো নাস্তিক, ওরা তো আমার সমস্যা না, সমস্যা হলে তোমরা। বলে কেন? আমি তো কমিউনিস্টদেরকে কলমার অর্ধেক পড়ায় ফেলেছি, তোমাদেরকে তো আমি এখনো পড়াইতে পারিনি। কলমের অর্ধেক কী করে পড়াইছে? কারণ আমাদের কলমায় কী আছে? লা ইলাহা, আল্লাহ নাই আছে প্রথমে। কারণ আমরা যে আল্লাহর প্রস্তাবনা ইসলাম করে, কোরআন করে, এটা কিন্তু দেশকাল পাত্রের অধীন কোনো সত্তা না, তিনি গায়েব। ফলে আমরা প্রথমেই বলি লা ইলাহা, আল্লাহ নাই, এটাকে বলে নাফি। পরে যখন বলি আমরা ইল্লাল্লাহ, এটাকে বলে ইসবাত, মানে হ্যাঁ, নাফি এবং ইসবাত। তো তিনি বলছেন যে তোমাদেরকে তো আমি এই লা ইলাহাই পড়াইতে পারলাম না, হুজুরদেরকে বলতেছে। কমিউনিটির তো লা ইলাহা পড়াই ফেলেছি আমি, এখন আলহামদুলিল্লাহ যদি তাদেরকে আমি ইল্লাল্লাহ পড়াইতে পারি তো কায়েম হয়ে গেছে, আমার কমিউনিটি কায়েম হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কিন্তু উইটি, কিন্তু ডিপলি ফিলোসফিক্যাল, মানে অত্যন্ত গভীর দার্শনিক উপলব্ধি থেকে কথাটা বলা।
এবং এটাকে মার্কসের ভাষায় এটাকেই বলে ক্রিটিক্যাল রিডিং অফ রিলিজিয়ন, মানে ধর্মের একটা পর্যালোচনামূলক পাঠ। আপনি যখন বাদাম খান তখন কী করেন? বাদামের খোসাটা ছাড়ায় শাঁসটা খান। ঠিক ধর্মের ভেতরে যে দর্শন থাকে, তার যে প্রস্তাবনা থাকে, এটা খেতে হলে বাইরের খোসাটা ফেলতে হয়, জানতে হয় খোসাটা। এই যে ফেলতে হয় এটাকে বলে ক্রিটিক, মানে বুদ্ধির দরবারে তাকে হাজির করেন। উপলব্ধির দরবারে আল্লাহ আছেন, আপনি উপলব্ধি করেন, শাহাদা আছে আপনার, আপনি সাক্ষ্য দেন। তো ইসলামে সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ দার্শনিক শব্দ, এটা খালি ধর্মীয় শব্দ নয়। আপনি সাক্ষ্য দিতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে তিনি আছেন, প্রমাণ না। প্রমাণটা করে স্টুপিড, যে প্রমাণ করতে যায়, যে গায়েব তাকে তো প্রমাণ করা যায় না, সে তো দেশকাল পাত্রের বাইরে। তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে তিনি আছেন। তাহলে কি করে উপলব্ধি করবেন তিনি আছেন? তার সব শ্রেষ্ঠ প্রমাণ কি? আল্লাহ যে আছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন আমাকে? আপনি যারা এখানে হাজির আছেন পারবেন? যুক্তি দ্বারা প্রমাণ করতে পারবেন? কখনই পারবেন না। আল্লাহ যে আছেন তার একমাত্র প্রমাণ যে আপনি আছেন। খুব সহজ ব্যাপার, কারণ আপনি উপলব্ধি করেন, আপনার উপলব্ধির মধ্যে আছেন তিনি। যদি উপলব্ধি করেছেন বলে আল্লাহ শব্দটা বলেন, এই জন্য আমরা বলি না আল্লাহ কে বোঝে তোমার অপারে লিলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। মানুষকে দিয়েছে তিনি বলেন, আল্লাহ থেকে উপর থেকে আল্লাহ বলে চেঁচামেচি করেন, করে কি শুনছেন? যে উপর থেকে আওয়াজ হইতেছে আল্লাহ 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 করে কি? মানুষই করে। তাহলে এই যে যখন স্টুপিডিটি ত্যাগ করে আমরা যখন একটু উপলব্ধি করা শুরু করি, তিনি আমার মধ্যে বিরাজ করেন। ফলে এই উপলব্ধিটার তাৎপর্য কি, এটা পরবর্তী দার্শনিক ভিতরে ঢুকে না আপনি। কিন্তু মাওলানা যেটা বুঝিয়ে দিতেছে, এই যে আপনি নাফি করতে পারছেন, তারপর আপনি ইসবাত করতে পারছেন, এই যে আল্লাহ, এই আল্লাহর প্রতি তিনি তার কমিউনিটিকে তিনি সেদিকে নিয়ে যাবার চেষ্টা করেছেন। কারণ এটা তার আত্মিক গঠনের সঙ্গে যুক্ত। কারণ যদি সে নতুন রাষ্ট্র গঠন করতে চান তিনি, বা শ্রেণী সংগ্রামকেও তিনি একটা ইতিবাচক জায়গায় নিতে চান, তাহলে আপনার তার একটা আত্মিক গঠন লাগবে, তার আধ্যাত্মিক না। স্পিরিচুয়ালিটির বাংলা আমরা আধ্যাত্মিক করি, আধ্যাত্মিক বলে কোনো শব্দ নেই, এটা অনুবাদ করা শব্দ। শব্দটা আত্মা, আপনার মধ্যে একটা আমি আছে, আছে না নাকি? আপনি তো আমি করেন, আপনাদের তো আমি তো আছে। ফলে আমিকে যত্ন করাটাই বলা হয় আত্মিক বিষয়, আত্মিক চর্চা। ফলে আমার আমিকে যত্ন, ঘরে গিয়ে যদি ঘর পরিচ্ছন্ন করেন না, ঘর সুন্দর করে আপনি সাজান, সাজিয়ে রাখেন না ঘরে, আপনি সাজিয়ে রাখেন, পোশাকটা সুন্দর করে পড়েন, তাহলে আমিকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, তারও একটা রূপ আছে, আপনার তো রূপ আছে। ফলে আমিকে যারা যত্ন করে, এটা একেবারে প্র্যাকটিক্যাল, এটা মেটাফিজিক্যাল, মানে এটা পরাবিদ্যামূলক কোনো তত্ত্ব না। আমি আমার কর্তা সত্তা, যে আমি এখন কথা বলছি আপনার সঙ্গে, এই আমিকে আমার প্রতিদিন নিত্য যত্ন করতে হয় আমাকে। আমি যেন মিথ্যে কথা না বলি, আমি যেন খারাপ কথা না বলি, আমাদের কোনো নৈতিক স্খলন না হয়, আমি যেন ভালো চিন্তা করতে পারি, ঠিক আছে, আমি যেন সমাজের কাজে আসি, তাহলে আমাকে এই যত্ন করতে হচ্ছে না আমাকে। তাহলে আত্মিক গঠনের জন্যে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আমাদের এখানে ধর্ম বলতে আর ইংরেজিতে রিলিজিয়ান এক কথা না। আমাদের এখানে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা রিলিজিয়ানকে ধর্ম অনুবাদ করে। রিলিজিয়ান ও ধর্ম এক না, এবং দিন ও ধর্ম এক না। দিনও আরও অনেক দর্শনের দিক থেকে অনেক তাৎপর্যপূর্ণ শব্দ। আমি একটা ছোটো উদাহরণ দিই, এই দেখেন এটা পানি নেই, এটার মধ্যে পানি আছে না? আমি যদি ইংরেজিতে বলি ওয়াটার হ্যাজ রিলিজিয়ান, এর কোনো অর্থ হবে? হবে কি? বাক্যটা হবে, কিন্তু কোনো অর্থ হবে না। কিন্তু বাংলা যদি বলি পানি ধর্ম আছে, এটা কিন্তু অর্থ হবে। ফলে ইংরেজি রিলিজিয়ান আর বাংলা ধর্ম এক শব্দ না। ফলে আমাদের চিন্তার মধ্যে আমাদের যে ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, আমাদের ভাষার যে ঐতিহ্য, তার মধ্যে প্রত্যেকটা শব্দের একটা আলাদা মানে আছে, তাৎপর্যপূর্ণ তার মানে আছে। ফলে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে ভাষায় সেই কাজটা তিনি করেছেন। তিনি দেখেছেন যে ইসলামের মধ্যে যেই ভাষাটা, যে পরিভাষাগুলো আছে, সেই পরিভাষাগুলো তিনি নতুন করে ব্যাখ্যা করে একটা নতুন তিনি পথ আমাদেরকে দেখেন। তাহলে প্রথম যে শুরুতে দেখলাম তিনি কী পথ দেখিয়েছেন, বলেন যে বাংলাদেশের শত্রু দুটা, একটা হলো কমিউনিস্টরা, আর একটা হচ্ছে কি আলেম ওলেমা হুজুরেরা। কৃষকের দুটা শত্রু,
এখন কেন দুটো সূত্র বলে যে কমিউনিস্টদের সমস্যা হলো তারা ব্যক্তিগত সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা তারা বিরোধী। ভালো কথা, সম্পত্তিতে কোনো ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে না, এটা তারা বলে। কিন্তু কৃষকের জমি তারা হরণ করে নেয় রাষ্ট্রের নামে, ফলে তারা শত্রু। কথা খুব সিম্পল। জমি তো আল্লাহ দিয়েছে কৃষককে, কৃষক হলো জমির আমানতদার। সেই জমি চাষ করে, সেই জমি রক্ষণাবেক্ষণ করে। আপনি তার কাছে যখন জমি নিয়ে চলে যাবেন, জমিকে যখন আপনি কি করবেন, পুঁজি বাজারের মধ্যে ঢুকাই দিবেন, জমি বেচা কিনা হবে, কৃষকের কাছে তার জমি থাকবে। আবার যখন এটা হলো পুঁজিবাদ করে, আর কি করে কমিউনিস্টে কি বলে যে না, জমি মালিকানাটাই সে রাষ্ট্রকে দেয়, কৃষককে জমির অধিকার থেকে বঞ্চিত করে। এটা তাহলে কমিউনিস্টের শত্রু ভাষণের চোখে। এখন ভাষণের সঙ্গে আপনারা তর্ক করতে পারেন ঠিক বলছে কিংবা বেঠিক বলছে, এটা তার কমিউনিজমের তার প্রধান অভিযোগ। এটা আমি একটু পরে আরও ব্যাখ্যা করছি। হুজুরেরা কী করে, তারা আরও খারাপ। তারা বলে যে সব কিছুর মালিক আল্লাহ, তারা মুখে বলে এটা সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু তারা জমি রেজিস্ট্রি করতে কিন্তু বলে না। আল্লাহ কিন্তু মালিক, কিন্তু রেজিস্ট্রি অফিসে কিন্তু নিজের জমিটা কিন্তু রেজিস্ট্রি করতে সে বলে না। তা এদের মতো যারা কী বলবেন আপনি, যারা মুখে মনে অন্যরকম, এরা তো সম্পত্তিতে ব্যক্তিগত মালিকের মুক্ত নয়। তাহলে এরা তো আসলে তো আল্লাহতে বিশ্বাস করে না, এদের তো কোনো ইমান বলে কিছু নেই। আমার কথা বুঝে গেছে? এই হলে মাওলানা ভাসানী। ফলে এখন আপনি হুজুররা পালে মাওলানা ভাসানীকে আবার নতুন করে ফাঁসি দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। আপনার যতই চেঁচামেচি করেন লাভ হচ্ছে না, কারণ কথাটা তো সত্য। আপনি যদি সত্যিকার অর্থে মনে করেন যে সমস্ত বিশ্বের সৃষ্টি জগতের যিনি মালিক, যিনি সভরেন, তিনি আল্লাহ, তাহলে আপনি কী করে জমির মালিক না দাবি করেন? দাবি করতে পারেন না। এটার সমাধান কী? তোমার সমাধান তো খুব সহজ। জমির আপনি আমানতদার, আপনি অধিকারী, আপনি ব্যবহার করতে পারেন, মালিক হতে পারবেন। খুব সহজ সহজ ব্যাপার। আপনি জমির অধিকারী, আপনি মালিক হতে পারবেন। আচ্ছা, ভাসানের এই কথাটা এখন আমি এটা রাজনৈতিক, আপনারা যারা বামপন্থী আন্দোলন করেন তাদেরকে আমি এটা বুঝিয়ে বলি, আপনাদের কর্মসূচিতে কীভাবে এই কথাটা থাকতে পারে বা কেন কথাটা গুরুত্বপূর্ণ। আমি শিওর যে আজকে আপনারা যারা এখানে আসেন, আপনাদের বেতনের একটা বিরাট একটা অংশ আপনারা কাকে দেন? বাড়ি ভাড়া দেন, বোধহয় 60% দেন তো, এরকমই দিয়ে দেন। যা এখন তার 60% বাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছে। বাড়িওয়ালা কি কোনো উৎপাদন করে, সামাজিক উৎপাদনে কোনো ভূমিকা রাখে? ও কি কারখানায় যায়? এই যে টাকাটা তাকে দিয়েছেন, সে কি কারখানায় গেছিল, কোনো উৎপাদন করছে? আপনার জীবনে কোনো কন্ট্রিবিউট করছে? করেনি। তাহলে আপনি কী করতেছেন? আপনি টাকাটা তাকে দিচ্ছেন কেন? যেহেতু সে মালিক, তার একটা দলিল আছে, আর কোনো কারণ, আর কিছু নেই। তার খালি দলিল আছে একটা কাগজ, সেই কাগজটা রক্ষা করে রাষ্ট্র। তার সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা রক্ষা করে রাষ্ট্র, তার হাতে একটা পর্চা আছে, দলিল আছে। এটার কারণে আপনি যদি 100 টাকা কামাই করেন, তার থেকে 60 টাকা সে নিয়ে চলে যাবে। মার্কস বলেছে যে এটা পুঁজিতান্ত্রিক বিকাশের বিরোধী। এবার খেয়াল করেন কথাটা, ইন্টারেস্টিং। যদি আপনি পুঁজিতান্ত্রিক বিকাশও চান, মার্কস বলছে বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনটা কি, এটা ফিউডালিজম থেকে পুঁজিতান্ত্রিক বিকাশের দিকে যাবেন, যাতে আপনার অর্থনৈতিক বিকাশটা ত্বরান্বিত হয়, দ্রুত বেগে আপনি টেকনোলজি অর্জন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন, আপনি কি একটা অত্যন্ত উচ্চশিক্ষিত শ্রেণী গড়ে তুলতে পারেন, আপনার টেকনোলজি কৃতকৌশলে উৎপাদন বাড়ে। ঠিক আছে? এটা করতে গেলে যদি আপনি শুধুমাত্র টাইটেল হোল্ডারদের, খালি জমির মালিক বলে যারা বসে থাকে, এদেরকে যদি সমাজের একটা বিরাট একটা সম্পদ দেন, শুধু তারা ভোগ করবে, তাদের সন্তানেরা বিদেশে থাকবে, ভোগ করে বাড়াবে, বড় বড় বাড়ি বানাবে, তাহলে এখানে ইভেন ডেভেলপমেন্টের দিক থেকেও, সমাজের উন্নতির দিক থেকে, কেবল অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা।
লেনিনও তাই। কিন্তু যদি আপনাদেরকে প্রত্যেকে এখন বলি, জমি জাতীয়করণটা সমাজতন্ত্র না, জমি জাতীয়করণটা বুর্জোয়া গণতান্ত্রিক কর্মসূচি। আমার এখানে বাইরে আছে, তারা বামপন্থী আন্দোলন করেন এবং আমি তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করি। আমি নিশ্চিত যে তারা জমি জাতীয়করণের কথা বলবেন না। এটা আমাদের বামপন্থীর মধ্যে এটা পুরনো বিতর্ক, এটার সমাধান হয়নি। তার ভাষায় কিন্তু কথাটা খুব সহজ করে বলছে, জমি ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে, কিন্তু অধিকার আছে। তিনটে জিনিস ইসলামে নিষিদ্ধ: জমি ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়া দেওয়া। খেয়াল করেন, বাড়ি ভাড়া দিলে এখান থেকে কোনো টাকা নিচ্ছেন, আপনি কোনো উৎপাদনে অংশগ্রহণ করেন নাই। 2 নম্বর, কী ভাড়া দিতে পারবেন না? 2 নম্বর যেটা আপনি ভাড়া দিতে পারবেন না সেটা দেহ ভাড়া দিতে পারবেন। বাড়ি ভাড়া, দেহ ভাড়া ইসলামে নিষিদ্ধ। 3 নম্বর, এবার আপনার আলোচনা করেন তো 3 নম্বর কী নিষিদ্ধ হতে পারে? আপনাদের সকালে মুসলিম আন্দাজ করতেছে, কিছু হয়তো ভিন্ন ধর্মাবলম্বী আছে। তাহলে ইসলামী এই যে 3টার মধ্যে যে নিষিদ্ধ, 3 নম্বরটা কি বলতে পারবেন না। দেখছেন আপনারা কিন্তু কেউ কিন্তু ইসলাম নিয়ে আগ্রহী না, ভাষা নিয়ে কিন্তু আগ্রহী। টাকা, ভেরি গুড। তাহলে 3 নম্বরে টাকা ভাড়া দিতে পারবেন না, সুদ খেতে পারবেন না। আপনার টাকা দরকার আছে, টাকা নিয়ে ব্যবহার করেন আপনি, সুদ খেতে পারবেন না। কারণ টাকা তো কিছু উৎপাদন করে না, টাকা তো কিছু উৎপাদন করে না, তখন সুদ খাবেন কেন? টাকার কি বাচ্চা হয়? টাকা তো বাচ্চা হয় না, তো টাকা দিয়ে আপনি আবার সুদ দেবেন কেন? তাহলে এই যে দেখুন, খুব সহজ জিনিস, এটাই তো কার্ল মার্ক্সের আমরা ক্যাপিটাল বইতে দেখছি, এটা নিয়েই তিনি আলোচনা করছেন বারবার, যে কী করে আপনার ব্যক্তিগত সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা পুঁজির রূপ পরিগ্রহণ করে। ফলে পুঁজিতান্ত্রিক বিরোধী লড়াইটা মাত্রই সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে আমরা দাঁড়াই। কারণ ব্যক্তিগত মালিকানা যখনই আমরা কমোডিফাই করি, কোনো জিনিসকে যখন পণ্যে রূপান্তরিত করি, তৎক্ষণাৎ সেটা আমাদের উপরে একটা দানবের মতো ভূমিকা পালন করে, মানুষ তার অধীনস্থ হয়ে পড়ে। ফলে খুব সহজে জনগণকে এটা বোঝানো খুব সহজ। এবং নতুন যদি কোনো পরিকল্পনা, সামাজিক পরিকল্পনার মধ্যে আমরা যাইও, তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে স্বভাবতই বাড়ি ভাড়া কমানো। ঢাকা শহরের যারা এত বড় গরিব, বৃহৎ একটা নিম্নবিত্ত শ্রেণী আছে, তাদের আর্থিক কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আছে বাড়ি ভাড়া দেওয়া। এটা তো একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি কি দেখেছেন কোনো বামপন্থী তার বাড়ি ভাড়া নিয়ে কাজ করছে? দেখেননি, ঠিক আছে না? কিন্তু ওই মমদানি কিন্তু করছে, ওই যে ওই নিউ ইয়র্ক শহরে করছে না? আমাদের সে বিনা পয়সায় গাড়ি, বাস দিচ্ছে। তা আপনি দেখছেন, সিম্পল তো। এই রাজনীতি তৈরি করতে কঠিন কিছু না। আমরা তো একটা গণ রাজনৈতিক ধারা তো তৈরি তো আমরা করতে পারি, এই ভাষা থেকেই পারি। তত্ত্বগত দিক আলোচনা করছি, বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করছি। তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণাটা হলো, এটাকে আমরা বলি হুকুমতের রাব্বানি। আপনারা শুনেছেন ওরা না? তাদের রাব্বানি রাজনীতি। তো রাব্বানি রাজনীতিটা দেখেন ফিলোসফিক্যালি এত অসাধারণ। তিনি কী দাবি করছেন? তিনি বলছেন যে রব যিনি, তিনি তো প্রতিপালক। তিনি কি বলেন নাকি সকালবেলা হিন্দুদের যে এই ব্যাপারটা তুই হিন্দু, তোকে আর সূর্য দেব না আমি? নদী কি কখনো কোনো খ্রিস্টানকে বলে তুই এর পানি পাবি না যেহেতু খ্রিস্টান? বলে? বলে তো না। তাহলে তিনি প্রতিপালক। প্রতিপালকের আরেকটা এই দেশের, এই উপমহাদেশের ধর্মীয় ঐতিহ্যে আরেকটা, তার নাম হচ্ছে বিষ্ণু, যিনি প্রতিপালন করেন। তাহলে রববিয়া আর ওই যে বৈষ্ণবীয় পালন একই, চেতনার দিক থেকে, ধারণাগত দিক থেকে একই। ভাসানী রববিহারটা নিয়েছেন, তাকে একই সঙ্গে সঙ্গে আরও বৃহত্তর ইসলামী রাজনীতির ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, যাতে একটা শক্তিশালী গণরাজনৈতিক ধারা গড়ে তোলা যায়। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন যদি এটাই হয়, যদি এই প্রতিপালনটাই আল্লাহর বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে রাষ্ট্রেরও বৈশিষ্ট্য হতে হবে রববিহার। এটার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে তিনি আধুনিক রাষ্ট্রতত্ত্বের একটা অসম্ভব শক্তিশালী সমালোচনা দিয়ে গেলেন। কেন? আধুনিক রাষ্ট্রতত্ত্ব আমাদেরকে কী দেয়? শাসনবাদ দেয়।
সে শাসন করতে চায়, আপনাকে পালন করতে চায় না। তো যে রাষ্ট্র শাসন করতে চায় এই রাষ্ট্রের উৎখাত তিনি চেয়েছেন। এখনও যে এত বড় জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনারা কয়েকদিন আগে কি জুলাই সনদ দেখছেন না? একটা জুলাই সনদটা বলতেছে আদেশ দিতেছে, রাষ্ট্র আদেশ দিচ্ছে, আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করেনি যে আপনি যে সনদ লিখছেন জনগণকে কিচ্ছু সে জিজ্ঞাসা করেনি। কাকে জিজ্ঞাসা করেছে? লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে বসে ঠিক করেছে, তাও তারা নিজেরা একমত হয়নি। এখন আদেশ দিয়ে এটা আপনার উপর চাপা দিবে, এই হচ্ছে জুলাই সনদ। কেমন জনগণের কথা জিজ্ঞেস করেন যে এত বড় গণঅভ্যুত্থান করলে, আচ্ছা তুমি কী চাও? ডক্টর ইউনূস কি কোথায় গিয়ে বলছে যে আচ্ছা জনগণ আপনারা কী চান, আপনাদের কী ইচ্ছে, কেন আপনারা জীবন দিলেন? এ সাঈদ মোল্লা, এতগুলো লোক মোল্লা, এতগুলো ছেলে পঙ্গু হলো, আপনারা কী চাইছিলেন? অনন্ত জিজ্ঞাসা করছে কারণ করেন। ওই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে তিনি একটা জাতীয় ঐক্যমত্য করছে। জাতীয় ঐক্যমত্যটাই ছিল মূলত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা গণ ঐক্য, বা যেটাকে আমরা বলি গণ সার্বভৌমত্ব, এটাকে নস্যাৎ করার জন্য একটা প্রতি বিপ্লবী রাজনীতি। আপনারা এই যে কথাটা আমি এখন বললাম, আমরা কি এনসিপির কাছে কথা শুনেছি? শুনিনি। তারা দাবি করে তারা গণঅভ্যুত্থান করেছে, এটা নাকি তার নেতৃত্ব দিয়েছে। যদি দিতই তাহলে তো এটা তো বলতে পারতাম। জনগণের কাছে তো যাইনি আমি। কৃষক কী চায় আমরা জিজ্ঞাসা করেছি, শ্রমিক কী চায় আমরা জিজ্ঞাসা করেছি, মেয়েরা কী চায় আমরা জিজ্ঞাসা করেছি। কাউকে জিজ্ঞাসা করে? শুধুমাত্র ওই লুটেরা মাফিয়া শ্রেণীর যে ইস্যুগুলো ওদের ক্ষমতা সংক্রান্ত, কে ক্ষমতা যাবে, কী করে যাবে, নির্বাচন কখন হবে, এর বাইরে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, কৃষি বলুন, কৃষি কমিশনই নেই। শ্রমিক বলুন, দেখুন কৃষি ভূমি কমিশন নেই, দেখছেন খেয়াল করে আপনারা? তো ভূমি কমিশন নাই, এত বড় গণঅভ্যুত্থান হয়ে গেল যে ভূমি বন্টনের প্রশ্ন, ভূমি সংস্কারের প্রশ্ন তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আবার নাই তো নাই, আপনি কী করেছেন? জমি দিয়ে দিচ্ছেন বিদেশিদের, বন্দর দিয়ে দিচ্ছেন বিদেশিদের, ইপিজেডের নামে দিয়ে দিচ্ছেন বিদেশিদের। আপনি আপনার জমি বলেন, আপনি এই আপনার রাজনীতি করেন। বুঝিয়ে পড়েন আমাকে, এটা কোনো রাজনীতির পর্যায়ে পড়ে? যদি কেন আমরা পারতেছি না? যেহেতু আমরা আমাদের আগের যে রেভলিউশনের যে স্পিরিট, যারা এটাকে জনগণকে উজ্জীবিত করেছেন, আমরা তাদের কাছেও যাইনি এবং কোনোদিনও সত্যিকার অর্থে গণমানুষের রাজনীতি আমরা করার জন্য চেষ্টা করিনি। ফলে এই কাজগুলোর ফলে এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে একটা প্রতি বিপ্লবী একটা সরকার আপনাকে এই কোনোরকম তাড়াহুড়া করা একটা নির্বাচন দিয়ে ওই লুটেরা মাফিয়ার হাতে এটা তুলে দিয়ে চলে যাবে। বাস এই হলো আপনাদের অর্জন। এটা কী করে সম্ভব? তার মানে দেখা যাচ্ছে আমাদের এখানে মারাত্মক ত্রুটি আছে রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে। আমরা ভাষা নিয়ে বললে খালি এমন একটা ভাব করি যে উনি বোধহয় ডেড হয়ে গেছে। আমরা সিরাজ খান বললে তিনি যেন ডেড হয়ে গেছে। সিরাজ খান তো সুবে বাংলা কথা বলতো। আপনাদের সে হিম্মত আছে যে লর্ড ক্লাইভ এসে প্রথম যেই দখল করেছে কলোনিয়াল যে ইতিহাস শুরু হয়েছে, কাকে পরাস্ত করেছিল? সিরাজউদ্দৌলাকে পরাস্ত করেছে। তাহলে তো লড়াইটা ওখান থেকে শুরু হতে হবে, সে পরাজয় থেকে তো শুরু করতে হবে। আপনাদের সে সুবে বাংলাকে তো উদ্ধার করতে হবে আগে। এখন আপনি কী করছেন? আপনি কলোনিয়াল মানচিত্র মেনে নিয়েছেন, ইংরেজদের যেমনি করে দাগ দিয়া ভাগ বয়ে দিয়েছে, আপনি এটাকে মেনে নিয়েছেন, বিকজ ইউ আর কলোনিয়াল সাবজেক্টস। আপনি উপনিবেশের বাইরে আপনার চিন্তা করার কোনো ক্ষমতা নেই। তার মানে এই নয় যে কালকে গিয়ে আপনি আসাম দখল করতে যাবেন, তা না। আপনি এই হিস্ট্রি তো মনে রাখতে হবে। আপনি পশ্চিম বাংলা দখল করবেন তা তো ইস্যু না, আপনি তো হিস্ট্রি তো মনে রাখতে হবে। কেন বাঙালি যদি বলেন নিজেকে, তাহলে বাঙালিতে তার তো বাংলা ভাষা এবং সংস্কৃতি, সে তো একটা কমিউনিটি, তার দুটো কমিউনিটি কী করে হয়? আজকে যে তিনটা নদীর মোহনায় যে বিভিন্ন জনগোষ্ঠীগুলো এখানে গড়ে উঠেছে, যে বায়োরেজিয়ন যেটাকে আমরা বলি, যে ভূগোলটা গড়ে উঠেছে, এই ভূগোলের তো সকলেই তার অধিকারী। চাকমা, খাসিয়া, কি রাজবংশী, কি সাঁওতাল, সকলেই তার অধিকারী, সকলের অধিকার আছে। এবং প্রত্যেকেরই তার নিজস্ব জনগোষ্ঠী, তার নিজস্ব এক একটা কী দক্ষতা আছে। এটাকে আমরা কী করবে? লোকায়ত জ্ঞান বলে। আজকাল এটা স্বীকৃত আন্তর্জাতিকভাবে, লোকাল নলেজ। যে বনে যারা বড় হয়েছে, বনবাসী যারা, তারা বন রক্ষা করতে জানে, তারাই বন রক্ষা করে।
তারাই বন রক্ষা করতে সবচেয়ে বেশি পারঙ্গম, ঠিক আছে না? ফলে তারা বন রক্ষা করবে, তাদের হাতে বন ছেড়ে দিন। যারা জেলে তারাই জল রক্ষা করতে জানে, পানি কী করে মাছ রক্ষা হয়, কী করে মাছের চাষ বাড়ে, কারণ এটা তার স্বার্থের সঙ্গে যুক্ত। আপনি জেলেকে উৎখাত করে সব ইদারা দিয়ে দিয়েছেন আপনার পানিগুলা, নদীগুলা, দেওয়ার পর আপনি এখন মাছ খেতে পান না, খাইলেও এখন কদিন পরে সব বিষাক্ত অভয়াশ্রমগুলো সব কি ধ্বংস করে ফেলতেছেন আপনি। তো কদিন পরে খাবেনটা কি? আজকে তো খাওয়ার তো অভাব ছিল না। আজকে গ্রামে কী দেখতাম আমি, যে আপনি মায়ে ভাত চড়াচ্ছে আগুন দিয়ে দুপুরবেলা, ধান ভাঙছে, তার মধ্যে দুপুরে একটু পানিতে আগুন দিয়ে চাল দিছে, আর ছেলে তোরা খাইতে, ছেলেরা বাড়ি থেকে নদীতে গেছে, আসবার সময় পুঁটি মাছকে ট্যাংরা মাছ নিয়ে কোচের ভর্তি নিয়ে আসছে, ওটা কাটে খাওয়া হয়ে গেছে। আপনি পাবেন এটা? এখন পাবেন সম্ভব? আমরা দেখেছি যে যদি কোনো বিষ ছাড়া, কোনো প্রকার বিষ ছাড়া যদি আপনি চাষাবাদ করেন, তাহলে 40% খাদ্য কুড়িয়ে পাওয়া যায়। অবিশ্বাস্য না? এই দেশে বেঁচে থাকা কত সহজ, ট্রপিক্যাল ওয়েদার। আপনি শুধু বিষ বন্ধ করেন, শুধু বিষ বন্ধ করেন, আপনি 40% খাদ্য আপনি কুড়িয়ে খেতে পারেন। তাহলে এই যে একটা দেশ আপনাকে নিয়ামতে পরিপূর্ণ, আরবদের তো কী দিছে? তেল দিছে, আপনাকে মিষ্টি পানি দিয়েছে। মিষ্টি পানির তেলের চেয়ে বেশি দাম, মিষ্টি পানির চেয়ে মদের চেয়ে বেশি দাম, মিষ্টি পানির দুধের চেয়ে বেশি দাম, আপনি এটিকে বিষাক্ত করে দিয়েছেন। তা আপনাদের তো এমনি ধ্বংস হয়ে যাওয়া উচিত। আপনাদের যোগ্য না, আপনাদের হাতে যে নদী, সে নদী রক্ষা করাতে যোগ্য ব্যক্তি না তো আপনারা জনগোষ্ঠী। ঠিকই তো বলে, পাশ্চাত্য লোক তারা বলে, সাধারণত বলে, এদের হাতে রাখলে তো সব ধ্বংস করে ফেলে। কারণ আপনি নিজের জমি, নিজের নদী রক্ষা করার জন্য একটা স্লোগান কি আপনি দেখেছেন তরুণরা দিয়েছে? দেয় নাই তো। তাহলে আপনি কী করে বেঁচে থাকবেন? তা দেখা যাচ্ছে আমরা এখানে কোনো রাজনীতি গড়ে উঠতে চাচ্ছি না, যেহেতু আমরা আমাদের আগের যারা ছিলেন, যারা জনগণকে মোবিলাইজ করছেন, জনগণকে এডুকেট করেছেন, এই কঠিন কাজটা আমরা নিতে পারি না। এখন আমরা দেখেন এই রবুবিয়াতের কথাটা একটু ব্যাখ্যা করলেন। রবুবিয়াত কত দিকে দিতে পারেন, তিনি পালনকর্তা, তিনি পালন করেন, ফলে রাষ্ট্রকে পালন করতে হবে, পালনকারী মানুষকে পালন করেন না। এই মাছ, পশু, গাছ পালা, দেখা অদেখা যত জীব অনুজীব সমস্ত কিছুকে পালন করতে জানতে হবে, এই হলো পালন করা। তাহলে এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্র সমস্ত জীবকে পালন করতে সক্ষম। এটা নতুন তত্ত্ব না, এটা তো আমরা আগে শুনি নেই। তাহলে আমাদেরকে এখন ইকোলজি বিদেশের কাছে শিখতে হবে, পরিবেশ বিদেশের কাছ থেকে শিখতে হবে। আমরা তারা পাওয়ারফুল একটা তত্ত্ব পেয়ে গেছি, এটা কী বলে? রবুবিয়াত। এটা পলিটিক্যাল টার্ম এবং অ্যাট দ্য সেম টাইম কি স্পিরিচুয়াল টার্ম। এটা একটা রুহানিয়াতের শব্দ। এটা আমার আত্মা গিয়ে বেঁধে, ধাম করে গিয়ে বেঁধে যায় যে রবুবিয়াত। আল্লাহ যদি সমস্ত সৃষ্টিকে পালন করে, তাহলে আমার কর্তব্য তাঁর সৃষ্টি রক্ষা করা। এটা তো খলিফা বলে, বরং তো এটাই বলতেছে খলিফা হয়ে যাবে তোমাকে, তোমার পাঠাচ্ছি দুনিয়া খলিফা হওয়ার জন্য। তাহলে আপনি কারা এখানে দাবি করে যে সে মুসলমান, তাতে সে তো এটা রক্ষা করেন। আপনি দেখছেন যে ইসলামিস্টরা এগুলোর পক্ষে কিছু বলছে? আমরা দেখিনি। এটা তো ইসলামী রাজনীতি। তাই যখন তারা এটা বলে না যে বিষ থেকে প্রকৃতিকে রক্ষা করতে হবে, যে সকল ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে, সৃষ্টিকে ধ্বংস হয়, সেই সৃষ্টির ধ্বংসের বিপরীতে আপনি রবুবিয়াতের রাজনীতি, রবুবিয়াতের নীতি আপনি চর্চা করবেন। এটা কি কোনো ইসলাম দল বলছে? তাহলে পরিষ্কার ভাসানী পড়লে আমরা দেখব ভাসানী কেন বলল যে এই দেশে বাংলাদেশের জনগণের প্রধান সত্য হয়েছে এই সকল তথাকথিত আলেম ওলেমারা, যারা আসলে কোরআন বিরোধী। তাদের সঙ্গে কোরআনে কোনো সম্পর্ক নেই, এরা ইসলাম বিরোধী। এই লড়াইটা চালাতে হবে। এই জন্য বলছে, তিনি কিন্তু নাস্তিক হয়ে বলেনি। পার্থক্য কোথায়? তিনি তো নাস্তিকতা কথা বলেনি। কেন নাস্তিকতার কথা অর্থহীন, এটা ইউজলেস। ইসলাম এটা বহু জায়গায় সমাধান করে ফেলছে, গায়েব বলে সমাধান করে দিয়েছে। বলছে তিনি গায়েব, তার মানে তিনি দেশকাল পাত্রের অধীন না। তাকে এই জায়গায়, আল্লাহ কোথায় আছে? আল্লাহ ওই জায়গায় আছে, বাংলা একাডেমিতে বসে আছে, এরকম বলতে পারবেন? ওই সময় 7টার সময় বসে আছে, এটা তো বলতে পারবেন না। তা তিনি দেশকাল পাত্রের অতীত, তাকে কখনো দেশকাল পাত্রের অধীনই বলা যায় না। তাহলে যিনি দেশকাল পাত্রের অতীত
এবং যার সম্পর্কে এই রকম কোনো আছে কথাটা খাটে না, তার সম্পর্কে নাই কথাটা খাটে না। ইন্টারেস্টিং, এটা তো ইসলামের শিক্ষা। আছে নাই তর্কটা কেন করেন? এটা তো ইউজলেস ইসলাম, এটা তো গায়েব তো বলতেছে। কারণ তিনি গায়েব এবং তোমার কী করতে হবে? তোমাকে তার কাছে আত্মসমর্পণ করতে, হাত তুলতে হবে, কারণ তোমাকে বোঝার ক্ষমতা আমার নেই। তাহলে এই যে একটা শক্তিশালী ধর্ম, যে স্পিরিচুয়ালি ফিলোসফিক্যালি অনেক অগ্রসর, এবং ভাসানী এই ধর্ম থেকে যে পলিটিক্সটা ডিরাইভ করছেন, এটাকে তো আমরা ফার্দার আরও অনেক ডেভেলপ করতে পারি, আরও অনেক দিকে নিতে পারি। এবং এই ভাষাটা আমাদের সাধারণ মানুষ খুব সহজে বুঝবে। আমরা তাদেরকে কেন অ্যান্টাগনাইজ করব? এটা তো তার ধর্ম, এটা তার আকিদের অংশ। এরপর আমি যেখানে আপনাদেরকে বলে শেষ করব, এটা হচ্ছে যে রবিবারতে আশা করি যে মোটামুটি বুঝেছি। বলতে গেলে মেলায় তো আমাকে মোটা বই পেয়ে যাবেন, কদিন করে সবই খুব সুন্দর শব্দ। আল্লাহর একটা হক আছে, আল্লাহ তিনি এটা কি, তার হকটা কি? তুমি নামাজ কালাম করবে, এবাদত বন্দেগী করবে, এটা তার হক। আপনার কাছে, বান্দার কাছে তিনি এই হক চান, আদায় করেন যে তুমি এটা দিবা। কেন? আকীদা মানে বন্ধন, আখ থেকে বন্ধন হয়। আখ না শব্দটা, যখন বিয়ে করেন কি করেন? আখ করেন তো। তা আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধন আছে, সে বন্ধনের প্রমাণটা দিতে হবে আপনাকে। আপনি যে তার সঙ্গে যে যুক্ত, একটা তো দেখতে, আপনি যে স্পিরিচুয়াল বিইং, আপনি তো একটা নিষ্প্রাণ কিছু না। তাহলে তার সে আখটা, তার সঙ্গে যে আপনি বন্ধন আছে আপনার, এবং আপনি নিত্য বন্ধনে যুক্ত। কারণ তিনি যদি বাতাস বন্ধ করে দেন মারা যাবেন, তিনি যদি খাদ্য বন্ধ করে দেন মারা যাবে। তাই তার সঙ্গে আপনার একটা বিবাহ হয়েছে, মানে তার সঙ্গে আপনি আছেন সারাক্ষণ, সম্বন্ধযুক্ত। এই অর্থে এই যে বৈবাহিকতা, এটা স্পিরিচুয়াল। তাহলে এটা তো আপনার মধ্যে থাকতে হবে তো, যে আমি তার কাছ থেকে পাইছি, তার কাছ থেকে আমি আসছি, তার কাছে আবার বুঝাই দিতে হবে তার জিনিস। তাহলে এই বাদ যদি আপনার মধ্যে না থাকে একটা হিউম্যান বিং, মানুষ হিসাবে, তাহলে তো আপনি বড় কোনো রাজনীতি করতে পারবেন না। বড় কোনো রাজনীতি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ বড় রাজনীতি মাত্রই আপনি, ঠিক আছে, আপনি আল্লাহর কথা না বলেন, কিন্তু জনগণের কাছে দায়টা আপনি কী করেন? পূরণ করে দেন। একই কথায়, বিকজ আপনি স্পিরিচুয়ালি ফিল করেন যে আপনার সমাজের প্রতি একটা দায় আছে, সমষ্টির প্রতি একটা দায় আছে। এই দায়টা আপনাকে বুঝাই দিতে হবে। তাহলে রাজনীতি কিন্তু আকীদা থেকে শুরু হয়, আখ থেকে শুরু হয়, বন্ধন থেকে শুরু হয়। যে বন্ধনটা আছে আমার, ফলে আমার একটা দায় আছে, এই দায়টা আমি বুঝিয়ে দেব। সেখান থেকে এই হকুল্লাহ বলে যে আল্লাহর একটা দায়, সেই দায়টা কি? তিনি নামাজ কালাম পড়তে বলছে, তো নামাজ কালাম তুমি পড়তে হবে। আর ভাসানী বলতেছে কিন্তু মজার কথা, ভাসানী বলতেছে দেখো আল্লাহর যেটা তাঁর দাবি বান্দার কাছে, এই দাবি যদি তুমি পালন না করো, ওনার কাছে মাপ চাইলে বাবারে পারিনি, মাপটা করে যাচ্ছে, নামাজ পড়তে পারি না, হবে না, এটা তুমি তো দয়ার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, মাফ করে দিল, আল্লাহ কিন্তু মাফ করে দিল। কিন্তু হকুল এবাদ মাফ করবে না। বান্দার যে অধিকার, যে হক, তার যে হক, সেই হক যদি আমি বুঝিয়ে না দিই, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। উনি এই পার্থক্য দিতে পারছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি আপনি শ্রমিকের অধিকার আপনি মিটিয়ে না দেন, নারীর অধিকার তাকে মিটিয়ে না দেন, পরিবারে আপনার স্ত্রীর অধিকার যদি মিটিয়ে না দেন, বা স্ত্রী যদি তার স্বামীর অধিকার মিটিয়ে না দেয়, আল্লাহটা ক্ষমা করবে না। বুঝে গেছেন? তাহলে এই যে ধারণাগুলোকে তিনি ব্যবহার করেছেন একটা দার্শনিক ভাষা। এখান থেকে আমরা একটা নতুন রাজনীতি এখান থেকে আমরা অবশ্যই আমরা গড়ে তুলতে পারি।